হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ড্রিমস আনলিমিটেডে সবাইকে সুস্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সম্বন্ধে, যিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং সাহিত্যিক। অর্থাৎ সারা ভারত তথা বাংলায় যদি কোনো বিখ্যাত চলচ্চিত্রকার থেকে থাকে, তাহলে তাদের মধ্যে যদি কেউ সবচেয়ে সেরা হন, তাহলে সেটা অবশ্যই সত্যজিৎ রায় ছাড়া আর কেউ নন। তিনি হলেন প্রত্যেক বাঙালির গর্ব। এই মহান ব্যক্তির জন্ম হয় 2রা মে 1921 সালে কলকাতা শহরে। সেই সময় সমগ্র ভারত ছিল একদম ব্রিটিশ শাসনত্বের অধীনে। তার বাবা ছিলেন বিখ্যাত কথাশিল্পী সুকুমার রায়, যার কথা হয়তো এমন কোনো বাঙালি নেই যে জানেন না, এবং মা ছিলেন সুপ্রভা রায়। তোমরা কি জানো সত্যজিৎ রায়ের ঠাকুরদা কে ছিলেন? তিনিও ছিলেন বাংলার একজন বিখ্যাত লেখক ও চিত্রকর। তিনি আর কেউ নন, বরং স্বয়ং উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তাকে ভারতীয় মুদ্রণ শিল্পের প্রতিকৃত বলা হয়ে থাকে। ছোটবেলায় যখন তার বয়স মাত্র 3 বছর, তখন তার বাবা সুকুমার রায় মারা যান। সুপ্রভা দেবী তখন অনেক কষ্ট করে তাকে বড় করেন। তার শিক্ষা জীবন কিন্তু শুরু হয় 1929 সাল থেকে, যখন তার বয়স ছিল প্রায় 8 বছর। তিনি প্রথমে ভর্তি হন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং তারপর স্কুলের পড়া শেষ করে পরে ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে, যেখানে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে থাকেন। 1940 সালে সত্যজিতের মা তাকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকেন এবং অবশেষে মায়ের ইচ্ছার জন্য তিনি সেখানে ভর্তি হন। শোনা যায় সত্যজিৎ রায় নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্বন্ধে খুব উঁচু ধারণা পোষণ করতেন না, কিন্তু পরে সেখানে পড়াশোনা করার পর তার এই ধারণা পুরোপুরি ভুল বলে প্রমাণিত হয়। কারণ পরে তিনি স্বীকার করেন যে সেখানকার বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন, যার ফলে তার মনে প্রাচ্যের শিল্পের প্রতি এক গভীর মর্যাদা জন্ম নেয়। সত্যজিৎ রায় কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বেশি দিন জন্য পড়াশোনা করেননি। 1943 সালে তিনি শান্তিনিকেতন ছেড়ে আবার কলকাতায় চলে আসেন এবং সেখানে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে মাত্র 80 টাকা বেতনের বিনিময়ে জুনিয়র ভিজুয়ালাইজার হিসাবে কাজ করতে শুরু করেন। দেখতে দেখতে চলে আসে 1947 সাল, যেই বছর ভারতবর্ষ অবশেষে হয়ে যায় স্বাধীন একটা দেশ। কিন্তু ততদিন বিজ্ঞাপন জগতে বড় নাম হয়ে ওঠে সত্যজিৎ রায় এবং সেই বছরই প্রতিষ্ঠা করে ফেলেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। এরপর 1949 সালে ফরাসি চলচ্চিত্রকার জন রেনোর দ্য রিভার ছবি নির্মাণের জন্য কলকাতায় আসেন। তখন সত্যজিৎকেই তিনি সিনেমার উপযোগী স্থান খোঁজার জন্য সহকারী হিসাবে খুঁজে নিয়েছিলেন। অনেকে মনে করেন বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সত্যজিতের জীবনে জন রেনোর ভূমিকা ছিল অন্যতম। তার কাছে থেকেই তিনি শিখেছিলেন সিনেমা নির্মাণের সঠিক কৌশল সম্পর্কে। সেই বছরই অর্থাৎ 1949 সালে সত্যজিৎ রায় তার দুঃসম্পর্কের বোন ও বহুদিনের বান্ধবী বিজয়া দাসকে বিয়ে করেন। বিজয়া দেবী ছিলেন একমাত্র নারী যাকে সত্যজিৎ রায় নিজের প্রিয় বন্ধু ও তার তৈরি সিনেমার সবচেয়ে বড় সমালোচক বলে মনে করতেন। এরপর সত্যজিৎ রায় অবশেষে একদিন সিনেমা তৈরি করার সিদ্ধান্ত নেয়। ইটালীয় নতুন বাস্তববাদী ছবি লাদ্রি দি বিচিক্লেত্তে, অর্থাৎ ইংরেজিতে বাইসাইকেল থিপস অর্থাৎ সাইকেল চোর নামক একটি সিনেমা তাকে পথের পাঁচালী তৈরি করতে ভীষণভাবে উদ্বুদ্ধ করেন। সেই সময় প্রায় 10,000 টাকার বিনিময়ে তিনি পথের পাঁচালী গল্পের স্বত্ব কিনে ফেলেন সিনেমা তৈরির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধবা স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তার পর সিনেমা তৈরির কাজ শুরু করেন। অবশেষে
1955 সালে 26শে আগস্ট কলকাতার সমস্ত সিনেমা থিয়েটারে মুক্তি পায় এই ছবিটি। দেখতে দেখতে মুক্তি পাওয়ার পরই ছবিটি দর্শক সমালোচক সবার প্রশংসা লাভ করে। ছবিটি বহুদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে এবং ভারতের বাইরে প্রদর্শিত হয়। সত্যজিতের পরবর্তী ছবি অপরাজিত ছবির সাফল্য তাকে আন্তর্জাতিক মহলে আরও পরিচিত করে তোলে। এই ছবিটিতে তরুণ অপুর উচ্চাভিলাষ ও তার মায়ের ভালোবাসার মধ্যকার চিরন্তন সংঘাতকে মর্মভেদী রূপে ফুটিয়ে তোলা হয়। অনেকে সিনেমাবিদরা মনে করেন তার তৈরি অপরাজিত সিনেমাটি পথের পাঁচালী থেকে অনেক বেশি পরিমাণ ভালো। সেই সিনেমাটি পরে ভেনিস শহরে আয়োজিত চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারে সম্মানিত হয়, যেটি ছিল সেখানকার সিনেমা জগতের একটি সর্বোচ্চ পুরস্কার। এবার তবে জেনে নেওয়া যাক তার অন্যান্য জনপ্রিয় সিনেমাগুলি। 1958 সালে পরশ পাথর, 1958 সালে জলসাঘর, 1959 অপুর সংসার, 1961 সালে তিন কন্যা, 1964 সালে চারুলতা, 1969 সালে গুপি গাইন বাঘা বাইন, 1974 সালে সোনার কেল্লা, 1979 সালে জয় বাবা ফেলুনা, 1980 সালে হীরক রাজার দেশে, 1990 সালে শাখা প্রশাখা। সত্যজিৎ রায় কিন্তু শুধু একজন চলচ্চিত্রকার ছিলেন না, তিনি কিন্তু একজন ভালো সাহিত্যিকও ছিলেন। তার সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে একটি হলো গোয়েন্দা ফেলুদা এবং মহান বিজ্ঞানী ত্রিলোকেশ্বর শঙ্কু ও তারিণী খুড়ো। তিনি ছোটদের জন্য প্রচুর ছোট গল্প লিখেছিলেন। তার প্রত্যেকটা আজও প্রত্যেক ছোট বড় বইপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়। সত্যজিতের ছোট গল্পগুলিতে অনিশ্চিত, উৎকণ্ঠা, ভয় ও অন্যান্য বিষয়ে তার আগ্রহের ছাপ পড়ে, যে ব্যাপারগুলি তিনি চলচ্চিত্রে এড়িয়ে চলতেন। সত্যজিতের বেশিরভাগ রচনাই ইংরেজি ভাষাতে অনুদিত। তোমরা হয়তো এটা বিশ্বাস করবে না যে তিনি একজন সঙ্গীতকারও ছিলেন। তিনি অনেক দিন ধরে পাশ্চাত্য সঙ্গীত চর্চায় নিজেকে যুক্ত রেখেছিলেন। তার তৈরি অনেক সিনেমা তিনি নিজে গানের সুরও পর্যন্ত দিয়েছিলেন। এবার জেনে নেওয়া যাক তার কিছু অ্যাচিভমেন্টের কথা। 1958 সালে পদ্মশ্রী পুরস্কার পান, 1959 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1965 সাল পদ্মভূষণ পুরস্কার পান, 1971 সাল স্টার অফ যুগোস্লোভিয়া পুরস্কার, 1976 সাল পদ্মবিভূষণ পুরস্কার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশিকোত্তম পুরস্কার, 1978 সাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরস লেটার্স পুরস্কার, 1981 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট ডিগ্রি পান, 1982 সাল গোল্ডেন লায়ন পুরস্কার, বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, 1984 সাল দাদা সাহেব ফালকে পুরস্কার, 1987 সাল দাদা ভাই নাওরোজি স্মৃতি পুরস্কার, 1987 সাল কমান্ডার অফ দ্য লিজিয়ান অফ অনার পুরস্কার, 1991 সাল অস্কার পুরস্কার পথের পাঁচালী সিনেমার জন্য, 1992 সাল আকিরা কুরোসাওয়া পুরস্কার, ভারতরত্ন পুরস্কার। অবশেষে 23 এপ্রিল 1992 সালে প্রায় 70 বছর বয়সে বাংলা তথা ভারতের এই মহান চলচ্চিত্রকারের অবশেষে মৃত্যু হয়। তিনি হলেন ভারতবর্ষের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যার হাত ধরে ভারতীয় সিনেমা সেই সময় বিশ্ব দরবারে এক অন্যান্য মর্যাদা পায়। তার এই অবদান আমরা কোনোদিনও ভুলব না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যেটা বেশি করে করো সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো, সবাই সুস্থ থাকো, সচেতন থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ।